আচ্ছা, আমি শুরু করি। আসসালামু আলাইকুম প্রিয় চিকিৎসক বৃন্দ, আশা করছি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমরা এখানে একত্রিত হয়েছি একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম, ওরিয়েন্টেশন অ্যান্ড গাইডলাইন সেমিনার। এটা আমরা আয়োজন করেছি হচ্ছে তাদের জন্য, আপনারা যারা হচ্ছে জুলাই 2025 এফসিপিএস পার্ট 1 এক্সামকে যারা টার্গেট করছেন, যারা হচ্ছে পরীক্ষায় বসতে যাচ্ছেন এবং যারা ইতিমধ্যে হচ্ছে মানে মনস্থির করেছেন যে আপনারা জুলাইতে পরীক্ষা দিবেন এবং হচ্ছে আহ, আপনারা হচ্ছে মানে এফসিপিএস পার্ট 1 পেডিয়াট্রিক্সে যারা আসলে পাশ করতে চান, যারা পেডিয়াট্রিক্সে আসতে চান তাদের জন্য। তো আম, আমি হচ্ছে প্রথমে আমার পরিচয়টা দিই। আমি ডক্টর মাসিয়া তাসনিম, এমবিবিএস পাশ করেছি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে। এফসিপিএস পার্ট 1 করেছি পেডিয়াট্রিক্সে, বিসিএস হেলথ 42তম বিসিএস, এবং বর্তমানে আমি আছি এমডি ফেজ এতে, পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি নিউট্রিশন। তো আচ্ছা, আমি হচ্ছে শুরুতে আমরা আজকে হচ্ছে চেষ্টা করব আপনাদেরকে ওভারঅল হচ্ছে এফসিপিএস পার্ট 1 নিয়ে একটা ধারণা দেওয়ার। আমি শুরুতে হচ্ছে এফসিপিএস এর কিছু নিয়মাবলী, এর সুবিধা অসুবিধা এবং হচ্ছে কি কি সাবজেক্টে দিতে পারবেন সবকিছু নিয়ে একটু ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব। এবং তার পরবর্তীতে আপনারা কিভাবে প্রিপারেশন নিবেন, কিভাবে হচ্ছে কোন সাবজেক্টের প্রিপারেশনটা কিভাবে নিবেন এবং কোন সাবজেক্টের জন্য কোন কোন বই পড়তে হবে, সবকিছু নিয়ে আমরা আজকের এই সেশনটাতে আলোচনা করব। আচ্ছা, এখানে হচ্ছে প্রথমে দেখেন যে এফসিপিএস পার্ট 1 আগে কিন্তু 4 বছর ছিল, কিন্তু বর্তমানে এটা হচ্ছে একটা 5 বছরের ফেলোশিপ প্রোগ্রাম। তো আপনি হচ্ছে এখানে হচ্ছে আপনি ব্রাঞ্চে পরীক্ষা দেন কিংবা জেনারেল পেডিয়াট্রিক্সে যেটাতেই পরীক্ষা দেন না কেন, প্রথমে হচ্ছে আমাদের সবাইকে একটা 2 বছরের কোর ট্রেনিং করতে হবে। এফসিপিএস পার্ট 1 পাশ করার পরে আমাদেরকে একটা 2 বছরের কোর ট্রেনিং করতে হবে এবং তারপরে এফসিপিএস মিড টার্ম এক্সামিনেশনটা হচ্ছে অ্যাপিয়ার করতে হবে। এই পরীক্ষাটা পাশ করলে এরপরে হচ্ছে মিড টার্ম পাশ করার পরে পরবর্তীতে হচ্ছে যে যে সাবজেক্টে পরীক্ষা দিবেন, মানে ধরেন আপনি পেডিয়াট্রিক কার্ডিওলজিতে পরীক্ষা দিলেন, তাহলে মিড টার্ম পাশ করার পরে যে 3 বছরের ট্রেনিং, সেই ট্রেনিংটা আপনি কার্ডিওলজিতে করবেন। আর যে যিনি হচ্ছেন জেনারেল পেডিয়াট্রিক্সে পরীক্ষা দিবেন, জেনারেল পেডিয়াট্রিক্স চয়েস দিবেন, তিনি হচ্ছে ওই মিড টার্মের পরে হচ্ছে জেনারেল পেডিয়াট্রিক্সে ফার্দার 3 বছরের একটা ট্রেনিং করবেন। মানে মোট কথা হচ্ছে প্রথম 2 বছর কোর ট্রেনিং, এটা সব সাবজেক্ট, মানে আপনি পেডিয়াট্রিক্সের যে ব্রাঞ্চেই পরীক্ষা দেন, যে ব্রাঞ্চই আপনি চয়েস দেন, কিংবা জেনারেল পেডিয়াট্রিক্স আপনার চয়েস হোক, সবার ক্ষেত্রে হচ্ছে 2 বছর কোর ট্রেনিংটা সবাইকেই করতে হবে। তারপরে মিড টার্ম পাস করার পরে হচ্ছে যে যে যার যার যেটা মাদার সাবজেক্ট, সেই মাদার সাবজেক্টে পরবর্তী 3 বছর স্পেশালিটি ট্রেনিং করে একটা থিসিস হচ্ছে গিয়ে সাবমিট করতে হয়। তার পরবর্তীতে এরপরে হচ্ছে এফসিপিএস ফাইনাল পরীক্ষাটা হচ্ছে আমরা দিতে পারবো। এই হচ্ছে মোটামুটি এফসিপিএস পরীক্ষার মানে পরীক্ষা সহ পুরো এফসিপিএস এর একটা হচ্ছে ফেলোশিপ প্রোগ্রামটার ফ্লোচার্ট আর কি। আচ্ছা, বর্তমানে হচ্ছে এফসিপিএস পার্ট 1 আমরা 9টা ইয়েতে দিতে পারছি। 9টা পেডিয়াট্রিক্স এন্ড অ্যালাইড, পেডিয়াট্রিক্স এন্ড অ্যালাইড এর মধ্যে টোটাল 9টা সাবজেক্ট বর্তমানে আছে। প্রথমটা তো হচ্ছে জেনারেল পেডিয়াট্রিক্স, তারপরে আছে আরো 8টা ব্রাঞ্চ: পেডিয়াট্রিক কার্ডিওলজি, পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি নিউট্রিশন, পেডিয়াট্রিক হেমাটো অঙ্কোলজি, নেফ্রোলজি, নিউরোলজি, নিউনাটোলজি, পালমোনোলজি, এন্ডোক্রাইনোলজি, মেটাবলিজম। এই হচ্ছে এই কয়েকটা সাবজেক্টে হচ্ছে আমরা দিতে পারবো। এবং রিসেন্টলি আরো একটা সাবজেক্ট যেটা হচ্ছে পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনও হচ্ছে এখন এফসিপিএস পার্ট 1 পরীক্ষা হচ্ছে আপনারা দিতে পারবেন। মানে টোটাল হচ্ছে এখন আমরা 10টা ইয়েতে পরীক্ষা দিতে পারছি। আচ্ছা, তো মানে আপনি যে আহ, যে হচ্ছে মানে যে স্পেশালিটি আপনি হচ্ছে চয়েস দেন না কেন, সাবজেক্ট আপনার যেটাই হোক, আহ, সবার কোয়েশ্চেন কিন্তু সেমই হবে। পার্ট 1 পরীক্ষা যে আপনারা দিবেন, সব ব্রাঞ্চের জন্য এবং সব সাবজেক্টের জন্যই পার্ট 1 পরীক্ষার কোয়েশ্চেন সেমই হবে। এবং ওএমআর শিটে, মানে পরীক্ষা যে আপনি দিবেন, সেই ওএমআর শিটে হচ্ছে সবাইকেই পেডিয়াট্রিক্স ফিল আপ করতে হবে। এবং হচ্ছে রেজাল্টটাও কিন্তু যে মানে পেডিয়াট্রিক্সে পার্ট 1 পাশ করলেন এইভাবেই রেজাল্টটা আসে। হ্যাঁ, আপনি হচ্ছে যে ব্রাঞ্চই চয়েস দেন। আচ্ছা, এরপর হচ্ছে এখন আমরা দেখি হচ্ছে কোন সাবজেক্টে কোথায় কত বছর ট্রেনিং কাউন্ট হয়। এইগুলো সব ডিটেলস হচ্ছে বিসিপিএস এর ওয়েবসাইটে আছে। বিসিপিএস এর ওয়েবসাইটে আপনি যদি একটু মানে
নজরুল ভাই কি আছেন? নজরুল ভাই কি আছেন? এখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মনে হয়, মাসে ডিসকানেক্টেড হয়ে গেছে। পার্টিসিপেন্টদের মধ্যে কি কথা শোনা যাচ্ছে? जी मैम। নজরুল ভাই শুনতে পাচ্ছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? কে আছেন অফিসে এখন? জি আপু, শোনা যাচ্ছে? আচ্ছা, এখানে তো হচ্ছে আমাদের যিনি মেন্টর ছিলেন উনি মনে হয় কোনো কারণে ডিসকানেক্টেড হয়ে গেছেন আসলে। স্ক্রিন শেয়ার কি কিছু দেখা যাচ্ছে না? কোনো কিছু দেখা যাচ্ছে না কোন না হওয়ার আপু, কারণে। দেখা যাচ্ছে না। উফ। ম্যাম আবার শেয়ার দেন, হ্যাঁ। আচ্ছা, দুঃখিত, আমার হচ্ছে ওয়াইফাই কানেকশনে একটু প্রবলেম হচ্ছে, যার জন্য আমি মনে ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। আমি আবার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। স্ক্রিন তো দেখা যাচ্ছে না, নজরুল ভাই দেখেন তো। জি জি ম্যাডাম, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কন্টিনিউ করি। আমার হচ্ছে ওয়াইফাই কানেকশনটা ডিস্টার্ব করছিল তো এই জন্য। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা, আমি যেখানে ছিলাম যে হচ্ছে মানে কোন সাবজেক্টে হচ্ছে কোন কোন ইনস্টিটিউশনে ট্রেনিং কাউন্ট হয় এবং কত বছর কাউন্ট হয়, প্রত্যেকটার হচ্ছে লিস্ট আপনারা বিসিপিএস এর ওয়েবসাইটে পাবেন। তো যেমন নিওনাটোলজি ট্রেনিং অনেক জায়গাতেই কাউন্ট হয় এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিউরেশন। সবচেয়ে বেশি বিএসএমএমইউ তে, তারপর হচ্ছে গিয়ে বিএসএমএম, এমএমসি, বিআইসিএইচ এগুলোতে হচ্ছে সবচেয়ে বেশি 3 বছর। ডিএমসি, এফএমসি এগুলোতে 2 বছর করে। এবং নিচে হচ্ছে যে অ্যাপোলো হসপিটাল, মা ও শিশুতেও হচ্ছে ট্রেনিং কাউন্ট হয়। এগুলো সবগুলো ডিটেলস লিস্ট হচ্ছে ওয়েবসাইটে পেয়ে যাবেন। যেমন নেফ্রোলজি নেফ্রোলজি হচ্ছে 4টা ইনস্টিটিউশনে হচ্ছে ট্রেনিং কাউন্ট হয় এবং কোনটায় কত সেটা হচ্ছে ডিউরেশন দেয়া আছে। হ্যামাটোলজি 3 জায়গায় কাউন্ট হয়। নিউরোলজি হচ্ছে 4 জায়গাতে কাউন্ট হবে, 4টা ইনস্টিটিউশনে ট্রেনিং কাউন্ট হবে। পেডিয়াট্রিক কার্ডিওলজি ট্রেনিং হচ্ছে 3টা ইনস্টিটিউশনে করা যাবে শুধুমাত্র। পালমোনলজি শুধু 2টা ইনস্টিটিউশনে করা যাবে, বিআইসিএইচ এবং আইসিএমএইচ, যেটা মাতুয়াইল ঢাকায় অবস্থিত, সেখানে করা যাবে। আর পেডিয়াট্রিক এন্ডোক্রাইনোলজি এটা শুধুমাত্র বিএসএমএমই আর বারডেম এই 2 জায়গাতে হচ্ছে 3 বছরের স্পেশালিটি ট্রেনিংটা কাউন্ট হবে। আর পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি শুধুমাত্র বিএসএমএমই, এটা আর অন্য কোথাও এর ট্রেনিং হচ্ছে কাউন্ট হয় না। আচ্ছা, এখন হচ্ছে কিছু সুবিধা। এফসিপিএস আর হচ্ছে রেসিডেন্সি আমি যদি কম্পেয়ার করি, দুইটারই কিছু সুবিধা আবার কিছু অসুবিধা আছে। তো এফসিপিএস এর যেটা সুবিধা, এটা হচ্ছে আপনি ইন্টার্নের একদম পরপরই হচ্ছে গিয়ে অ্যাপিয়ার করতে পারবেন। রেসিডেন্সিতে যেরকম 1 বছর হচ্ছে 1 বছর গ্যাপ দিয়ে এরপর পরীক্ষা দিতে হয়, সেই হচ্ছে কোনো মানে গ্যাপ দেওয়ার দরকার পড়ে না। সাথে সাথে হচ্ছে আপনি অ্যাপিয়ার করতে পারবেন। রেসিডেন্সির মতো 1 বছর অপেক্ষা করার দরকার পড়ে না। আর হচ্ছে গিয়ে এফসিপিএস হচ্ছে গিয়ে আপনি বিভিন্ন মেডিকেল কলেজে হচ্ছে ট্রেনিং করার সুযোগ পাচ্ছেন। যদিও এখন হচ্ছে, আগে এটা খুবই ফ্লেক্সিবল ছিল যে মানে যে যার যার পছন্দ মতো মেডিকেল কলেজে ট্রেনিংটা করতে পারতেন। কিন্তু লাস্ট 2 সেশন ধরে বিসিপিএস এই ব্যাপারে স্ট্রিক্ট হয়েছে কিছুটা, এবং কিছু রুলস এন্ড রেগুলেশনেও তারা হচ্ছে চেঞ্জ নিয়ে এসেছে। এখন হচ্ছে গিয়ে
কারেন্ট আপডেট যেটা যে হচ্ছে এফসিপিএস পার্ট ওয়ান পাশ করার পরেও হচ্ছে এখন বিসিপিএস এর আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, এবং সেখানে হচ্ছে 25টা ইনস্টিটিউশন আপনাকে চয়েস দিতে হবে। সেই চয়েসের মধ্যে আপনার প্রাপ্ত নম্বর এবং হচ্ছে গিয়ে চয়েস দুইটা মিলাই হচ্ছে গিয়ে আপনি মানে কোন ইনস্টিটিউশনে ট্রেনিং করতে পারবে, এটা বিসিপিএসই এখন ঠিক করে দিবে। আর আগে হচ্ছে একদম মানে যে যেটাতে করতে চায় সেখানে সরাসরি হচ্ছে সেখানকার ফর্ম তুলে অ্যাপ্লাই, সেখানে সরাসরি অ্যাপ্লাই করা যেত, কিন্তু এখন কিন্তু জিনিসটা অনেকটা এখন হচ্ছে কিছুটা মানে এই ব্যাপারে এই দিক দিয়েও কিছুটা রেসিডেন্সির মতো হচ্ছে করার চেষ্টা করছে বিসিপিএস। এই জন্য হচ্ছে এখন এইভাবে এটা মানে কোথায় ট্রেনিং করতে পারবো সেটা এখন বিসিপিএস ঠিক করে দিবে, তবে আপনি চয়েস দিতে পারবেন। সে চয়েস দিয়ে হচ্ছে সেই অনুযায়ী বিসিপিএস ঠিক করে দিবে। আচ্ছা, আর তো হচ্ছে কি এমনিতে এফসিপিএস ট্রেনিং তো আসলে মেডিকেল কলেজগুলোর ট্রেনিং আসলে খুবই ভালো হয়, মানে এক্সপিএস টাতে হচ্ছে হাতে কলমে শেখার সুযোগটা বেশি হয়। রেসিডেন্সি যেমন হচ্ছে রেসিডেন্সি তো সুযোগ থাকে, কিন্তু রেসিডেন্সিটা মেইনলি একটু একাডেমিক বেশি, যে একটু মানে স্টুডেন্ট টাইপের, যেমন একটু কোর্স কারিকুলামটা একটু স্ট্রাকচার, সেখানে হচ্ছে নিয়মিত ক্লাস বা হচ্ছে নিয়মিত পড়াশোনা হয়। আর এফসিপিএসটা হচ্ছে পুরোপুরি হাতে কলমে আপনাকে শিখতে হবে, এরকম আর কি একটা ব্যাপার। আচ্ছা, সীমাবদ্ধতা যদি বলি, যেটা তো হচ্ছে যে এফসিপিএস পার্ট ওয়ান পাস রেট বিভিন্ন সেশনে বিভিন্ন রকম হয়। তবে এখনকার আমাদের পেডিয়াট্রিক্সে পার্ট ওয়ানের পাস রেট খুবই ভালো। যেমন আমাদের এই জানুয়ারি 2025-এ হচ্ছে 195 জন পাশ করেছে, যেটা হচ্ছে আসলে মানে আগের চেয়ে অনেক বেশি। যেমন আমি যেবার পাশ করেছিলাম জানুয়ারি 22-এ, সে ওইবার হচ্ছে মাত্র 52 জন পাশ করেছিল। তো এবার হচ্ছে অলমোস্ট তার হচ্ছে অলমোস্ট তার চার ডাবলের মতো, মানে 195 জন, অলমোস্ট 200 জনের মতো পাশ করেছে। তো এখন হচ্ছে পাশ রেট ভালো। এখন হচ্ছে আমাদের এফসিপিএস এ স্যার ম্যাডামরা পাশ করানোর চেষ্টা করেন। তো এটা একটা সুযোগ, আমার মনে হয় যে এটা হচ্ছে এখন যারা সামনে যারা পরীক্ষা দিবেন আপনাদের জন্য এটা একটা ভালো খবর। আর হচ্ছে সরকারি যারা যারা গভর্নমেন্ট ক্যান্ডিডেট মানে সরকারি চাকরিজীবীর জন্য ট্রেনিং পোস্ট পাওয়া সবসময় একটু হচ্ছে কষ্টসাধ্য। আগে তো যেটা অলরেডি বললাম যে আগে হচ্ছে প্রাইভেট ক্যান্ডিডেটের জন্য এটা সুবিধা ছিল যে পছন্দ মতো ইনস্টিটিউশনে ট্রেনিং করা যেত, কিন্তু এখন এই ব্যাপারেও একটু মানে এই ব্যাপারটা এখন একটু হচ্ছে ইয়ের মধ্যে চলে এসেছে, যে এখন বিসিপিএসসি ঠিক করে দিবে যে কে কোথায় ট্রেনিং করবে। আচ্ছা, আর হচ্ছে এই নোটিশটা তো হচ্ছে গিয়ে যেখানে বলা আছে যে আপনারা জানেন যে আগে হচ্ছে এফসিপিএস পার্ট ওয়ান পরীক্ষাটা 3 দিনে হতো, 3 দিনে ভাগ ভাগ করে পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি পরীক্ষা হতো, কিন্তু এখন হচ্ছে পুরো পরীক্ষাটা একদিনে হয়। এখন জাস্ট রেসিডেন্সির মতো যে 7টা সাবজেক্টের হচ্ছে পরীক্ষা আপনার হচ্ছে একদিনে হবে। এইটা আর কি, মানে জাস্ট এক সেটিং এর একটা পরীক্ষা। এটা সুবিধা আছে, এটা সুবিধা হচ্ছে 3 দিনের আগে যেটা সমস্যা হতো যে 3 দিন ধরে একটা স্ট্রেস কাজ করতো, 3 দিন ব্যাপী পরীক্ষা দেওয়াটা স্ট্রেসফুল, বিশেষ করে যারা ঢাকার বাইরের পরীক্ষার্থী ছিলেন তারা ঢাকায় এসে 3 দিন স্টে করে পরীক্ষা দেওয়া এটা হচ্ছে একটু চ্যালেঞ্জিং ছিল। এখন আর এই সমস্যাটা নাই, এখন জাস্ট একদিনই পরীক্ষা হবে। তবে যেটা হচ্ছে গিয়ে এখন মানে খেয়াল রাখতে হয় যে এখন আরো প্রিপারেশনটা আরো ভালো হতে হবে, কারণ যেহেতু একদিনে আপনাকে 7টা সাবজেক্ট মাথায় নিয়ে যেতে হচ্ছে। এই জন্য হচ্ছে কি আপনাকে বারবার রিভাইজ দিয়ে কারণ 7টা সাবজেক্ট কিন্তু আসলে মানে কম কথা না। মোটামুটি আমরা পুরো এমবিবিএস লাইফে যা যা পড়ে এসেছি, যতগুলো সাবজেক্ট পড়ে এসেছি, অ্যানাটমি ফিজিওলজি প্যাথো মাইক্রো থেকে শুরু করে ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স পর্যন্ত সবগুলো সাবজেক্টের মানে নলেজ কিন্তু আপনাকে একদিনে মাথায় নিয়ে পরীক্ষার হলে যেতে হবে, এবং আহ, গিয়ে হচ্ছে আপনাকে আপনার বেস্ট পারফরমেন্স দিয়ে আসতে হবে পরীক্ষার হলে। এই জন্য অবশ্যই হচ্ছে গিয়ে বারবার পড়তে হবে, বারবার রিভিশন দিতে হবে। রিভিশন দিয়ে হচ্ছে পড়াগুলো মানে জাস্ট মাথায় থাকলে হবে না, পড়াগুলোকে একদম হাতে নিয়ে আসতে হবে, যাতে প্রশ্ন দেখলেই হচ্ছে দাগাতে পারা যায়, এরকম একটি ব্যাপারটা। আচ্ছা, তো আচ্ছা এখন হচ্ছে গিয়ে এই ছিল মোটামুটি একটু আইডিয়া দেয় এফসিপিএস পার্ট ওয়ান পরীক্ষাটা নিয়ে। এখন হচ্ছে আমি স্পেসিফিক কিছু ইয়ে বলবো যে আমরা পড়ানোর সময় এখনো হচ্ছে আপনাদেরকে পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি ভাগ করেই পড়াই, কারণ এভাবে হচ্ছে পড়াটা গোছাতে সুবিধা হয়। তো এখন হচ্ছে গিয়ে কোন কোন সাবজেক্টের জন্য কিভাবে প্রিপারেশন নিবেন সেই নিয়ে আমি একটু কথা বলবো। তো আমি হচ্ছে মেইনলি ফিজিওলজি এবং তার সাথে হচ্ছে যেটা মানে মেইনলি যেটা আগে পেপার টু ছিল এটা নিয়ে আমি কথা বলবো, এবং বাকি 2 পেপার নিয়ে আমাদের আরেকজন মেন্টর আছেন, আমাদের খুবই পপুলার মেন্টর এবং কোঅর্ডিনেটর ডক্টর তিথিধর, উনি হচ্ছে বাকি পেপারগুলো নিয়ে কথা বলবেন। আচ্ছা, এখন হচ্ছে আচ্ছা প্রথমে বলবো হচ্ছে ফিজিওলজি নিয়ে। ফিজিওলজি একটা ব্যাপার যে ফিজিওলজি হচ্ছে গিয়ে মোস্ট চ্যালেঞ্জিং পেপার অফ পেডিয়াট্রিক্স। এটা বলার কারণ হচ্ছে গিয়ে যে ফিজিওলজির কোয়েশ্চেন কিন্তু একদম যে সরাসরি আপনার সরাসরি বই থেকে আসে বা একদম খুব মুখস্থ করলে পারা যে ব্যাপারটা তা না। ফিজিওলজি আপনাকে পড়তে হবে বুঝে বুঝে।
এবং আপনি যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো হচ্ছে সলভ করেন, তাহলে আপনি দেখবেন যে হচ্ছে বেশিরভাগ সময় কিন্তু ফিজিওলজি মানে পেপার টু পোর্শনটা বেশিরভাগ সময় কঠিন মানে এসে থাকে আর কি। এই জন্য হচ্ছে পড়ার সময় জিনিসটা মাথায় রাখতে হবে যে ফিজিওলজি বা পেপার টু এর প্রিপারেশনটা, যেহেতু পেপার টু এর কোয়েশ্চেন একটু ট্রিকি হয়, এই জন্য পেপার টু এর প্রিপারেশনটা হচ্ছে আমাদেরকে ওইভাবেই নিতে হবে। আচ্ছা, তো তার সাথে পেপার টু তে আগে ছিল ফিজিওলজি, ফিজিওলজির সাথে হচ্ছে বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি, এবং তার সাথে যেটা আসতো সেটা হচ্ছে ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স। এই কয়েকটা টপিক মিলে ছিল হচ্ছে গিয়ে পেপার টু। তো এই কয়েকটা হচ্ছে আমি সংক্ষেপে বলবো যে কিভাবে আপনাদেরকে পড়তে হবে। আচ্ছা, আচ্ছা, কথা প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে আজকে আপনারা যারা আমাদের সেশনে যুক্ত আছেন জুমে এবং হচ্ছে গিয়ে ফেসবুক লাইভে, আপনারা যদি আজকে ভর্তি হন, যদি হচ্ছে আমাদের লং ব্যাচে আজকে অ্যাডমিশন নেন, সেক্ষেত্রে আপনারা 45% ডিসকাউন্ট পাবেন। এমনিতেও হচ্ছে আমাদের 40% ডিসকাউন্ট চলছে, কিন্তু যদি আপনারা আজকে অ্যাডমিশন নেন, সেক্ষেত্রে আপনারা হচ্ছে 45% ডিসকাউন্ট পাবেন লং ব্যাচে অ্যাডমিশনের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আচ্ছা এরপর হচ্ছে আমি এখান থেকে কন্টিনিউ করি যে পেপার টু। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা যে পেডিয়াট্রিক্সে ক্ষেত্রে আমাদের একটা সিলেবাস আছে, বিসিপিএস এর একটা সিলেবাস। এই সিলেবাসটা হচ্ছে আমাদেরকে থরলি ফলো করতে হবে, কারণ পেডিয়াট্রিক্সে কিন্তু আমাদের এই সিলেবাসের মার্কস ডিস্ট্রিবিউশন মোটামুটি মানে যেরকম সিলেবাসে দেওয়া আছে মোটামুটি ওভাবেই ফলো করা হয়। এবং যে সিলেবাসে যে টপিক গুলো দেয়া আছে সেগুলো থেকেই হচ্ছে প্রশ্ন আসে, মানে মোট কথা সিলেবাসটা আপনাকে ভালো করে পড়তে হবে। তো অবশ্যই হচ্ছে গিয়ে এই সিলেবাসটা সবাই হচ্ছে প্রিন্ট আউট করে নিবেন এবং হচ্ছে ভালো করে আগে সিলেবাসটা পড়বেন, তাহলে আপনি পড়ার সিলেবাস যেটা যে কি কি পড়তে হবে কিভাবে পড়তে হবে সেটা নিয়ে একটা আইডিয়া পাবেন। তো সিলেবাসের মধ্যেই প্রত্যেক পেপারে কিন্তু মার্কস ডিস্ট্রিবিউশন দেয়া আছে। যেমন এটা হচ্ছে যে পেপার টু, পেপার টু এর মার্কস ডিস্ট্রিবিউশন হচ্ছে এটা। এখানে কি কি থাকে, পেপার টু এর প্রথমে দেখেন সেল ফিজিওলজি এন্ড মলিকুলার বায়োলজি। এখান থেকে 4 থেকে 5টা প্রশ্ন হচ্ছে আসে। তো সেল ফিজিওলজি মলিকুলার বায়োলজি যেটা হচ্ছে আমরা ছোটবেলায় সবসময় জেনারেল ফিজিওলজি পড়েছিলাম সেই আমাদের ফার্স্ট ইয়ারে, ওই রিলেটেড প্রশ্নগুলো এখানে আসে যে সেলের যে ফিজিওলজি, বিভিন্ন অর্গানালিজ কি কি আছে, অর্গানালিজ গুলার হচ্ছে ফাংশন, তাদের হচ্ছে গিয়ে কম্পোজিশন, এবং হচ্ছে মাইটোসিস মিওসিস এই রিলেটেড, মানে মোট কথা সেল ফিজিওলজি যেটা আছে জেনারেল ফিজিওলজি হিসেবে যেটা আমরা পড়ি ফিজিওলজিতে, ওখান থেকে 4 থেকে 5টা প্রশ্ন না আসলেও 2 থেকে 3টা প্রশ্ন আসে প্রত্যেকবার। তারপর দেখেন প্যাথোফিজিওলজি অফ বডি ফ্লুইড ইলেকট্রন এন্ড দেয়ার ডিরেঞ্জমেন্ট। এটা হচ্ছে কি খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে 3 থেকে 5টা এবং এখান থেকে বরাবর 5টা প্রশ্নই আসে, মানে 5 থেকে 6টা প্রশ্ন প্রত্যেকবারই আসে। এর চেয়ে কম সাধারণত আসে না। তারপর ফিজিওলজি গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। গ্রোথ এন্ড ডেভেলপমেন্টটা কি, এটা হচ্ছে কি বেসিক্যালি ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স এর পড়া, যেটা হচ্ছে আমরা আবিদ মোল্লা স্যারের বইতে, সবাই তো আমরা আবিদ মোল্লা স্যারের বই পড়ে এসেছি ফিফথ ইয়ারে। তো এখনো আমরা হচ্ছে পার্ট ওয়ানের জন্য মেইনলি আবিদ মোল্লা স্যারের বইটাই পড়তে হয়। তো এখানকার যে গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের যে চ্যাপ্টারটা ছিল, ওই চ্যাপ্টার থেকে হচ্ছে এই 4 থেকে 5টা প্রশ্ন আসে। তো এটার জন্য আবিদ মোল্লা স্যারের বইটা তো পুরোটা পড়তেই হবে, তার সাথে এমআর মোল্লা স্যারের বইয়ের কিছু টপিক হচ্ছে পড়তে হয় গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের জন্য, যেগুলো হচ্ছে আমরা আমাদের ক্লিনিক্যাল ক্লাসে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে এগুলা সবকিছু গুছিয়ে বলে দেওয়া হবে যে কোনটা কোন টপিকটা কোন বই থেকে পড়তে হবে। এবং আবির মোল্লা স্যারের বইয়ের বাইরে এক্সট্রা আর কি কি পড়তে হবে সেটা হচ্ছে আমাদের ক্লিনিক্যাল ক্লাসগুলোতে কিন্তু খুব সুন্দর করে আমাদের মেন্টররা হচ্ছে বলে দেন। আচ্ছা, এরপর হচ্ছে এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইনোলজি হচ্ছে ফিজিওলজির মানে সবচেয়ে বড় একটা সিস্টেম। এন্ডোক্রাইনোলজির পড়া অনেক বেশি এবং সেই সাথে এটা ইম্পর্টেন্টও। এখান থেকে কিন্তু 4 থেকে 6টা বা 7টা প্রশ্ন চলে আসে, এটাও খুব ভালো করে পড়তে হবে। আর ফিজিওলজিক্যাল প্রসেস এন্ড ইটস ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন। আচ্ছা, এখন এই ফিজিওলজিক্যাল প্রসেস এন্ড ইটস ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন বলতে কি বোঝায়, এখানে হচ্ছে বাদ বাকি যে সিস্টেমগুলো বাকি থাকলো, যেমন এখানে বডি ফ্লুইড, তারপর নিউরোফিজিওলজি, এন্ডোক্রাইন, এগুলোকে আলাদা করে বলা আছে। এছাড়া আমাদের যে সিস্টেমগুলো যেমন কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম, এই সবগুলোকেই হচ্ছে প্রসেসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। মানে মোট কথা আমাদের বাকি যে সিস্টেম গুলো বাকি থাকে এই সবগুলোই। এবং তার সাথে দেখেন লিখে ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন, তার মানে কি শুধু বেসিক ফিজিওলজি পড়লে কিন্তু হবে না, ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশনটাও করতে হবে। এবং এখান থেকে 10 থেকে 15টা প্রশ্ন থাকে, বা সব মিলায় হয়তো আরো বেশিও প্রশ্ন চলে আসে। এরপর দেখেন ফিজিওলজি অফ ইমেজিং। ফিজিওলজি অফ ইমেজিং এর জন্য পড়তে হবে হচ্ছে যে এখান থেকে 2 থেকে 3টা প্রশ্ন আসে, এবং ইমেজিং থেকে ওভারঅল হচ্ছে 2 থেকে 3টারও বেশি প্রশ্ন আসে। কারণ এটা আপনি পেপার ওয়ানের মার্কস ডিস্ট্রিবিউশন যখন দেখবেন ওখানেও দেখবেন যে ইমেজিং এর কথা উল্লেখ আছে, তার মানে পেপার ওয়ান পেপার টু দুইটার মধ্যে ইমেজিং থেকে প্রশ্ন আসে দুইটাতেই। তো টোটাল করলে হচ্ছে আমাদের এখানে মোটামুটি 3-4টার মতো প্রশ্ন শুধু ইমেজিং থেকেই আসে।
তো ইমেজিং এর মধ্যে মেইনলি আমাদের এক্সরেটা খুব ভালো করে পড়তে হয়। এক্সরে কিছু বেসিক প্রিন্সিপালস, এবং তার সাথে হচ্ছে কোন ডিজিজ আমরা কি কি এক্সরে ফাইন্ডিং পেয়ে থাকি সেটা পড়তে হয়, তার সাথে সিটি এমআরআই এগুলো আমাদেরকে পড়তে হয়। নিউরোফিজিওলজি, নিউরোফিজিওলজি একটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখান থেকে হচ্ছে 6 থেকে 7টা প্রশ্ন আসে। নিউরোফিজিওলজি, নিউরো অ্যানাটমি এই দুইটা হচ্ছে সবসময় একসাথে কোরিলেট করে পড়বেন, কারণ নিউরো অ্যানাটমি, নিউরোফিজিওলজি এই দুইটা একসাথে পড়লে দেখবেন যে পড়ার কনসেপ্টটা অনেক ভালো হবে। কারণ এর মধ্যে অনেকগুলো টপিক আছে যে দুইটার মধ্যেই পাবেন, দুইটার মধ্যেই পড়ানো হবে। আম, এবং যখন একসাথে পড়বেন তখন হচ্ছে বেসিকটা ভালো হবে। আচ্ছা, বাকি থাকে হচ্ছে এই ছিল মোটামুটি ফিজিওলজির পোর্শন। এরপর হচ্ছে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি, ক্লিনিক্যাল ফার্মাকোলজি। বায়োকেমিস্ট্রি থেকে 5 থেকে 6টা প্রশ্ন থাকে, এবং ফার্মাকোলজি থেকে হচ্ছে 6 থেকে 8টা প্রশ্ন থাকে। এই হচ্ছে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন ফ্রম পেপার 2। পেপার 2 থেকে হচ্ছে আপনার এই মার্কস ডিস্ট্রিবিউশন ফলো করে হচ্ছে এরকম নিয়ার অ্যাবাউট 50, মানে আগে তো হচ্ছে 50টা করে প্রশ্ন ছিল 3 পেপারে, এখনো হচ্ছে টোটাল আপনাদের 150টা প্রশ্ন হচ্ছে গিয়ে 150টা প্রশ্ন আসবে। এর মধ্যে মোটামুটি 50টার মতো প্রশ্ন হচ্ছে পেপার 2 থেকে আসবে, এই হচ্ছে গিয়ে সিলেবাস থেকে আসবে। আচ্ছা, এরপর হচ্ছে সিলেবাসের আরেকটা অংশ দেখাবো, এটাও কিন্তু সিলেবাসের পোর্শন। এখানে দেখেন পয়েন্টস টু রিমেম্বার। পয়েন্টস টু রিমেম্বার দিয়ে হচ্ছে সিলেবাসে 2টা বুলেট পয়েন্ট দেয়া আছে। তো এখানে দেখেন কি বলেছে, এখানে বলেছে যে দ্য কন্টেন্ট শুড বি অ্যাপ্রোচ উইচ ইজ রিলেভেন্ট টু পিডিয়াট্রিক্স ডিসিপ্লিন অ্যান্ড নট ফর ট্রু বেসিক ডিসিপ্লিন। হ্যাঁ, তারপরে দেখেন কি লেখা, যে দ্য স্টাডি শুড বি ডিরেক্টেড ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য বেসিক ফিজিওলজিক্যাল প্রসেসেস in relation to specific clinical entities so that one can understand the pathophysiology in the disease process clearly in later part. আচ্ছা, তার মানে কি দেখেন সিলেবাসের মধ্যে পয়েন্ট আউট করে 2টা কথা বলা আছে, যে ফিজিওলজিটা আমাদেরকে এমন ভাবে পড়তে হবে যাতে আমরা ফিজিওলজিক্যাল প্রসেসটা ভালো করে বুঝতে পারি, কারণ ফিজিওলজি ভালো না বুঝলে আমরা আসলে প্যাথোলজি বুঝবো না, আবার প্যাথোলজি ভালো না বুঝলে আমরা আমাদের ক্লিনিক্যাল নলেজটা ভালো হবে না। তো ক্লিনিক্যালের সাথে কোরিলেট করে পড়তে হবে, মোট কথা হচ্ছে এইটা। কারণ এখানে দেখেন বলেই দেওয়া আছে যে এটা কিন্তু উইচ ইজ রিলিভেন্ট টু পেডিয়াট্রিক্স ডিসিপ্লিন নট ফর ট্রু বেসিক ডিসিপ্লিন। মানে বেসিক ফিজিওলজি পড়ার জন্য আমাদের পড়লে হবে না, আমাদের পড়তে হবে পেডিয়াট্রিক্সকে মাথায় রেখে। হ্যাঁ, এইভাবে করে হচ্ছে আমাদের পড়তে হবে। বাদ বাকি দেখেন এখানে ভিতরে প্রত্যেকটা মানে টপিক থেকে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কি কি পড়তে হবে না হবে এগুলা নিয়ে সিলেবাসে বলা আছে। তো এগুলো তো হচ্ছে আপনারা আমাদের যখন লং ব্যাচে যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোতে হচ্ছে গুছিয়ে দেওয়া হবে কোন নিয়ে থেকে কিভাবে পড়তে হবে। তো যাই হোক, এগুলোর ভিতরে আজকে আর এত বলবো না, কারণ যেহেতু আপনারা বিগিনার। আজকে জাস্ট একটা আউটলাইন দেওয়ার চেষ্টা করব, পরবর্তীতে যখন আপনারা কমপ্লিট প্রিপারেশন নিবেন লং ব্যাচের সাথে, যখন আপনারা পড়তে থাকবেন তখন আস্তে আস্তে এগুলো হচ্ছে ক্লিয়ার হবে। তো এখন হচ্ছে কি আমি কিছু বইয়ের কথা বলবো যে কি কি বই পড়বেন। প্রথমে হচ্ছে ফিজিওলজির জন্য দুঃখিত, ফিজিওলজির জন্য হচ্ছে প্রথম কথা হচ্ছে আপনারা কি শীটটা পড়বেন। হ্যাঁ, শীট হচ্ছে কি শুধু ফিজিওলজি না, মানে সবগুলোর জন্যই, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আপনার প্রথম পড়াশোনার যে ফার্স্ট রিসোর্স, যেটা রিসোর্সটা হবে হচ্ছে আমাদের সিনাপসিস শীট। তো কেন হচ্ছে শীটকে কোন যে সবগুলো বইয়ের উপরে প্রায়োরিটি দিতে বলছি, তার কারণ হচ্ছে শীট তো আসলে মানে এটা তো আসলে বানানো কিছু না, এটা জাস্ট হচ্ছে একটা কম্পাইল করা জিনিস, বিভিন্ন বই থেকে নেয়া, যে টপিকটা হয়তো যে বইতে ভালো আছে সেখান থেকে নিয়ে কম্পাইল করে, এবং তার সাথে প্রশ্নও দেয়া আছে যে যেটা হচ্ছে কোন বছরে কোন টপিক থেকে কি প্রশ্ন এসেছিল, এরকম কিছু স্যাম্পল কোয়েশ্চেনের শীটের মধ্যে দেয়া আছে। তো এখানে যেটা হচ্ছে যে মানে অনেক বই ঘেটে, কারণ পড়াশোনা তো আসলে একটা সমুদ্র, এর মধ্যে মানে অনেক পড়াটা গুছিয়ে না পড়লে আসলে কখনোই এরকম কম্পিটিটিভ এক্সাম গুলোর পড়া আসলে কখনোই শেষ হবে না। এই জন্য পড়াটা যাতে আপনার একটু গোছানো হয়, এই জন্য জাস্ট আপনাকে শীটের মধ্যে একটা কম্পাইল করে দেওয়া হয়েছে যে কোন বইয়ে কোন টপিকটা ভালো আছে এবং কোনটা থেকে কতটুকু পড়তে হবে, এই জিনিসটা হচ্ছে জাস্ট শীটের মধ্যে কম্পাইল করে দেওয়া আছে। এই জন্য সবগুলোর জন্য আমাদের লং ব্যাচে যে ক্লাসগুলো হবে সেগুলো হচ্ছে শীটের উপর বেস করেই হবে। শীটটাই হচ্ছে দাগায় ভালো করে পড়িয়ে দেওয়া হবে, এবং তার পাশাপাশি এক্সট্রা ইনফরমেশন যা লাগে কিংবা হচ্ছে বইয়ের কিছু লাগলে সেগুলো হচ্ছে আপনাদেরকে ক্লাসগুলোতে বলে দেওয়া হবে। আচ্ছা, তার সাথে ফিজিওলজির জন্য একটা বই আপনাকে রাখতে হবে, সেটা হচ্ছে গ্যানংস রিভিউ অফ মেডিকেল ফিজিওলজি। এই গ্যানং এর বইটা, এটা হচ্ছে আমরা সেই ফার্স্ট ইয়ারে পড়তাম গ্যানং। তো এই গ্যানংটা হচ্ছে লাগবে, এই গ্যানংটারও সবকিছু লাগে না, কিছু মানে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে লাগবে, এবং কিছু মানে কোয়েশ্চেন সলভিং যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো দেখতে হবে। একদম এরকম না যে পুরো জ্ঞান আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে, নট লাইক দ্যাট, জাস্ট ইম্পর্টেন্ট কিছু টপিক পড়তে হবে, ইম্পর্টেন্ট টপিক ধরে ধরে পড়তে হবে, চ্যাপ্টার সামারি গুলো পড়তে হবে। আচ্ছা, তার সাথে যেটা আরেকটা মাস্ট, যে 3টা আমি রেড দিয়ে মার্ক করেছি, একটা কোয়েশ্চেন ব্যাংক হচ্ছে কি অবশ্যই মাস্ট, কারণ এটা হয়তো বা অনেকেই জানেন না যে হচ্ছে এফসিপিএস ও কিন্তু কোয়েশ্চেন রিপিট হয়।
হয়তোবা হুবহু প্রশ্নটা রিপিট হয় না, কিন্তু টপিক কিন্তু মানে খুব বেশি রিপিট হয়। এই জন্য অবশ্যই একটা কোয়েশ্চেন ব্যাংক কিনে হচ্ছে প্রিভিয়াস এর প্রশ্নগুলো আপনাকে হচ্ছে অবশ্যই সলভ করতে হবে। এই তিনটা হচ্ছে একদম মাস্ট টু হ্যাভ। আর ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স এর জন্য, ক্লিনিক্যাল আসলে ক্লিনিক্যালের জন্য মেইনলি আমরা হচ্ছে আবিদ মোল্লা স্যারের বইটা হচ্ছে গিয়ে পড়াই, এবং এটাই হচ্ছে আপনাদের মেইনলি পড়তে হবে। এটা পড়ার পরে এমআর মোল্লা স্যারের বই থেকে কিছু জিনিস পড়তে হয়। তো আমাদের যে ক্লিনিক্যাল ক্লাসগুলো হয়, এই ক্লিনিক্যাল ক্লাসে হচ্ছে গিয়ে ক্লাসের মধ্যে কোন টপিকটা কই থেকে পড়তে হবে খুবই মানে সুন্দর করে গুছিয়ে দেওয়া হয়। আমাদের ক্লিনিক্যাল ব্যাচটা কিন্তু খুবই পপুলার একটা ব্যাচ। হচ্ছে আমাদের দুজন পপুলার মেন্টর ডক্টর রোশনি আপু এবং ডক্টর নাবিলা আপু হচ্ছে ক্লাসগুলো নিয়ে থাকেন। তো ওইটারও আপনারা হচ্ছে অনেক রিভিউ দেখতে পাবেন, বা হচ্ছে যারা আগে হয়তো সিনাপসিস স্টুডেন্ট ছিল কাউকে জিজ্ঞেস করলেই হচ্ছে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, তো এটা গেল ক্লিনিক্যালের কথা। আর বায়োকেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রির জন্য মেইনলি প্রথমে শীট পড়তে হবে, তার পাশাপাশি হচ্ছে এবিসি অফ মেডিকেল বায়োকেমিস্ট্রি, প্রফেসর মোজাম্মেল হক স্যারের বই, এই বইটা হচ্ছে সাথে রাখতে পারলে ভালো হয়। আর ফার্মাকোলজির জন্য আমি মেইনলি শীটের কথাই বলবো। ফার্মাকোলজির জন্য আমি বলবো যে খুব বেশি হচ্ছে মেইন বই খোঁজার বা মেইন বই পড়ার দরকার নেই, আপনি শীটটাই ভালো করে পড়বেন। লং ব্যাচে যেভাবে বলে দেওয়া হবে সেভাবে পড়বেন। তার পাশাপাশি কারো এমবিবিএস এর নোটস থাকলে সেগুলো হচ্ছে আপনাকে অবশ্যই হেল্প করবে। এবং বই হিসেবে ভীষণ ফার্মাকোলজিটা রাখতে পারেন, তবে এটা হচ্ছে অপশনাল। ফার্মাকোলজির জন্য হচ্ছে আসলে খুব বেশি মেইন বই দেখে মানে পড়াটা সময় নষ্ট হবে, বরং তার চেয়ে বেশি ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্সটা ভালো করে পড়লে এটা হচ্ছে গিয়ে বেশি ফ্রুটফুল হবে। আচ্ছা, আর হচ্ছে কি কিছু টিপস এন্ড ট্রিক্স, যেটা যে হচ্ছে আচ্ছা টিপস এন্ড ট্রিক্স এগুলো না হয় শেষে বলি। আমি হচ্ছে এখন তিথি আপুকে রিকোয়েস্ট করছি, আপু আপনি হচ্ছে পেপার 1 এবং পেপার 3 নিয়ে যদি হচ্ছে আমাদেরকে গাইডলাইন দিতেন। থ্যাংক ইউ মাসিয়াত। মাসিয়াত, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ আপু, শোনা যাচ্ছে। আমি শেয়ারটা স্টপ করে দিচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ আপু, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আসসালামু আলাইকুম সম্মানিত চিকিৎসক বৃন্দ। আমাদের এফসিপিএস পার্ট 1 এর গাইডলাইন এবং ওরিয়েন্টেশন সেমিনারে সবাইকে স্বাগতম। আমাদের পূর্ববর্তী মেন্টর খুব সুন্দর করে আসলে আহ, কিভাবে করে পেপার 2 প্রিপারেশন নিতে হবে এই ব্যাপারে ইন ডিটেলস কথা বলেছেন। আমি হচ্ছে পেপার 1 এবং পেপার 3 নিয়ে খুব ইন শর্টে বলবো। আমি প্রথমেই চলে যাই। আমাদের এই টপিকস গুলো নিয়ে মাসিয়াত অলরেডি বলে ফেলেছে যে কি কি সাব স্পেশালিটি আছে এবং কোথায় কোথায় আপনারা ট্রেনিং করতে পারবেন, এক্সাম প্যাটার্ন কেমন হবে। তো এগুলো নিয়ে আমি আর ইন ডিটেলস যাচ্ছি না, আমরা সরাসরি পেপার 1-এ চলে যাই। শুরুতে আমি আমার নিজের একটু পরিচয় দিই। আমি ডক্টর তিথি ধর, আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছি এবং বর্তমানে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পেডিয়াট্রিক্স ময়মনসিংহ মেডিকেল কলেজ, এবং সিনাপসে আপনাদের পেডিয়াট্রিক্স এর মেন্টর এবং কোঅর্ডিনেটর হিসেবে আছি। আমাদের পেপার 1 যেটা, সেখানে আমাদেরকে গ্রসলি হচ্ছে জেনারেল অ্যানাটমি, এমব্রায়োলজি, হিস্টোলজি, নিউরো অ্যানাটমি এবং হচ্ছে মেডিকেল এথিক্স এবং বায়োস্ট্যাটিস্টিক্স, এই কয়েকটা টপিকস পড়তে হয়। যদিও এখন আসলে সবগুলো কম্পেল হয়ে গেছে এবং কোশ্চেন গুলো সব মানে একসাথেই আসছে, কিন্তু পড়ার সুবিধার্থে আপনি যদি একটু পেপার ওয়াইজ পড়েন তাহলে যেটা হবে যে আপনার রিভিশন দেওয়া বা হচ্ছে আপনার জন্য আপনার ইম্পর্টেন্ট টপিকস গুলো বোঝার সুবিধা হয়। এই জন্য আমরা যখন প্রিপারেশনের জন্য বলি বা আমরা যখন হচ্ছে পড়াই, আমরা চেষ্টা করি হচ্ছে একটু পেপার ওয়াইজ করে কোশ্চেন গুলো সেট করার, যাতে হচ্ছে আপনাদের জন্য একটু প্রিপারেশন নিতে সুবিধা হয়। এবং যেহেতু নতুন করে কোনো সিলেবাস আপডেট করা হয়নি, বিসিপিএস কিন্তু এখনো আগের সিলেবাসটাই ফলো করছে যেটা আগে ছিল। তো সেই সিলেবাস অনুযায়ী পেপার 1-2 করে পড়লে আপনাদের জন্য পড়াটা একটু ইজি হবে। আচ্ছা, তাহলে পেপার 1-এ আমাদের এই টপিকস গুলো পড়তে হয়। পেপার 1-এ মার্ক ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এরকম থাকে, এটা হচ্ছে একদম লাস্ট যেটা আমাদের আপডেটেড সিলেবাস ছিল সেখান থেকে নেওয়া। তো সেটা যদি আপনারা একটু দেখেন, যে দেখবেন যে এখানে সেল বায়োলজি এবং হিস্টোলজি থেকে মোটামুটি আমাদের 3 থেকে 4টা, এবং বেসিক হিস্টোলজি থেকে হচ্ছে 3 থেকে 5, টোটাল মোটামুটি 10টার মতো প্রশ্ন থাকে হিস্টোলজি থেকে। এরপরে যেটা আমাদের ডেভেলপমেন্টাল অ্যানাটমি, যেটাকে আমরা হচ্ছে বলছি যে এমব্রায়োলজি, সেখান থেকে প্রশ্ন থাকে 6 থেকে 8টার মতো। আপনারা যদি প্রিভিয়াস ইয়ার সেশন গুলোতে কোশ্চেন গুলো একটু দেখেন, সলভ করেন, দেখতে পাবেন যে এমব্রায়োলজি থেকে কিন্তু পেডিয়াট্রিক্সে প্রচুর প্রশ্ন আসে। এবং অন্য কোনো ফ্যাকাল্টিতে আসলে এমব্রায়োলজি এত বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু আমাদের ফ্যাকাল্টির জন্য কিন্তু এমব্রায়োলজিটা খুব ভালো করে বুঝতে হয়, ইন ডিটেলস পড়তে হয়। এবং এই নলেজটা আপনার এন্ট্রেন্সে যেরকম হেল্প করবে, আপনি যখন পরবর্তীতে ট্রেনিং শুরু করবেন আপনাকে ইনভেরিয়েবলি
খুব হেল্প করবে এমব্রায়োলজির ভালো নলেজটা। কারণ আপনি যখন একটা কনজেনিটাল হার্ট ডিজিজ পড়তে যাবেন বা আপনি যখন বাচ্চার একটা ডেভেলপমেন্ট বুঝতে যাবেন, তখন কিন্তু আপনাকে এই ফিটাল সার্কুলেশন, তারপরে হচ্ছে ডিরাইভেটিভস, কোথাকার ক্যান্সার, সেটা কোথায় কোন সেল অরিজিন, এগুলো বোঝার জন্য আসলে এমব্রায়োলজিটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের ফ্যাকাল্টি আমরা সবসময় বলি যে আপনাদের এমব্রায়োলজিটার উপর বেশি স্পেশালি গুরুত্ব দিতে হবে। এরপরে আমাদের 3 নম্বর যে টপিকস আছে, জেনারেল অ্যানাটমি এন্ড টোপোগ্রাফিক অ্যানাটমি। এটা বেসিক্যালি আমাদের গ্রস অ্যানাটমি। এখান থেকে আমাদের মোটামুটি 4-5টা টপিকস একসাথে কম্পেল করে 6 থেকে 8টার মতো প্রশ্ন আসে। এর মধ্যে আছে সুপিরিয়র এক্সট্রিমিটি, ইনফিরিয়র এক্সট্রিমিটি, থোরাক্স, অ্যাবডোমেন এবং হচ্ছে হেড নেক। তো দেখা যায় অনেকগুলো টপিকস কিন্তু মার্কস খুব কম, কিন্তু তারপরে হচ্ছে এটা স্কিপ করার উপায় নেই, কারণ অ্যানাটমির প্রতি মোটামুটি সবারই অনেকেরই একটা ভীতি আছে। কিন্তু পেডিয়াট্রিক্স এর অ্যানাটমিটা থাকে হচ্ছে পেডিয়াট্রিক্স ওরিয়েন্টেড, মানে বাচ্চাদের যে ডিজিজ গুলো ইম্পর্টেন্ট সেই রিলেটেড অ্যানাটমি গুলো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট থাকে। যেমন বাচ্চাদের খুব ইনভেরিয়েবলি আর্টস পলসি হয়, বাচ্চাদের খুব ক্লাব ফুট থাকে, তারপর মনে করেন বাচ্চাদের মিকেলস ডাইভার্টিকুলাম থাকে। তো আপনাদেরকে এই রিলেটেড অ্যানাটমি গুলো ভালো করে পড়তে হবে। পড়ার সময় যখন আপনারা ক্লাস করবেন, আপনাদের কিভাবে গাইড করা হবে যাতে আপনারা পেডিয়াট্রিক্স ওরিয়েন্টেড ভাবে পড়াগুলো গোছাতে পারেন। এরপর আমরা আসি হচ্ছে আমাদের 5 নম্বর টপিক, অ্যাপ্লাইড অ্যানাটমি। অ্যাপ্লাইড অ্যানাটমিটা আসলে আগে যেটা ছিল ক্লিনিক্যাল নিউরো অ্যানাটমি, কিন্তু এখন অ্যাপ্লাইড অ্যানাটমি হিসেবে এটাকে ব্রড হেডিং এ নিয়ে আসা হয়েছে। এবং এর মধ্যে বেসিক্যালি ক্লিনিক্যাল নিউরো অ্যানাটমির সাথে সাথে আরো কিছু ক্লিনিক্যাল কোরিলেটেড প্রশ্ন আসছে। ঠিক আছে। এরপর আসি আমরা 6 নম্বর টপিক, যেটা আমাদের অ্যানাটমি অফ ফিজিওলজিক প্রসেস এন্ড ডিসঅর্ডার। এটা বেসিক্যালি হচ্ছে ফিজিওলজি। ফিজিওলজি বলতে এখানে বিভিন্ন ধরনের আমাদের রিফ্লেক্স গুলো, তারপর হচ্ছে মিচুরেশনের মেকানিজম, তারপর হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের মেকানিজম, রেসপিরেশনের মেকানিজম, এই রিলেটেড কিছু ফিজিওলজিক্যাল প্রসেস এবং ডিসঅর্ডার রিলেটেড প্রশ্ন আসবে। তারপর 7 নম্বর টপিকস আছে হচ্ছে অ্যানাটমিক্যাল বেসিস অফ প্রসিডিউর এন্ড রিলেটেড প্রবলেমস। এখানে আসলে আমাদের প্রসিডিউর কিছু কিছু পেডিয়াট্রিক্সে পড়তে হয়, জানতে হয়, যেমন হচ্ছে লাম্বার পাংচার, বোন ম্যারো অ্যাসপিরেশন, তারপর হচ্ছে এক্সচেঞ্জ ট্রান্সফিউশন, আম্বিলিকাল ভেন ক্যাথেটারাইজেশন। তো এই প্রসিডিউর রিলেটেড প্রশ্নগুলো আসে আমাদের এই টপিকস থেকে। এরপর হচ্ছে সেকশন অ্যানাটমি এন্ড অ্যানাটমি অফ ইমেজিং। রেডিওলজি ইমেজিং এখন খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, কারণ আমাদের সবকিছুতেই দেখা যায় আমরা ইনভেস্টিগেশনের জন্য কিন্তু এই ইমেজিং এর উপর ডিপেন্ডেন্ট। আপনার একটা বাচ্চা আপনার কাছে একটা ইকসল নিয়ে আসলো, তো আপনি এটার জন্য আপনাকে ইমেজিং করতে হবে, তাহলে তার মানে কি আপনাকে রেডিওলজি ইমেজিং একটা ভালো নলেজ থাকতে হবে, সিটি স্ক্যান, এমআরআই বুঝতে হবে। তারপর আপনার কাছে একটা বাচ্চা রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসছে, একটা বাচ্চা কনজেনিটাল হার্ট ডিজিজ নিয়ে আসছে, আপনি ইনিশিয়ালি কি করছেন, আপনি এক্স রে করছেন, তাহলে আপনাকে কিন্তু এক্স রে সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে। এই জন্য এখন দেখা যায় যে পরীক্ষাগুলো হয়, স্যাররা ক্লিনিক্যাল ওরিয়েন্টেড প্রশ্ন করতে পছন্দ করেন, এবং এই রেডিওলজি ইমেজিং এর মধ্যে এক্স রে ফাইন্ডিং, আলট্রাসোনোগ্রামের ফাইন্ডিং, তারপর সিটি স্ক্যান, এমআরআই, এগুলো থেকে খুব প্রশ্ন আসে। এই সেশনের থেকে আমি এই সেশনে সবগুলো কোশ্চেন এখন আমার কালেক্ট করা হয়নি, এই জন্য দেখা হয়নি। আমি যদি জুলাই সেশনের কথা বলি, জুলাই সেশনে সিটি স্ক্যান, এমআরআই থেকে মানে পরপর 2-3টা প্রশ্ন এসেছে। ঠিক আছে, তো এই জন্য এখন এই টপিকস গুলোর উপরে আমাদের গুরুত্ব দিতে হবে বেশি। এরপরে আসি হচ্ছে মেডিকেল ইথিক্স, কোড অফ কন্ডাক্ট। এখান থেকে প্রিভিয়াস ইয়ার কিছু কোশ্চেন সলভ করলে মোটামুটি গতানুগতিক কিছু প্রশ্ন আসে। গুড ডক্টর গুড কমিউনিকেশন স্কিল, কমিউনিকেশন ব্যারিয়ার রিলেটেড প্রশ্ন। আর সাথে হচ্ছে মেডিকেল স্ট্যাটিস্টিক্স। মেডিকেল স্ট্যাটিস্টিক্স পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টিতে আমাদের খুব বেশি কঠিন প্রশ্ন আসে না, কিন্তু একেবারে স্কিপ করে যাওয়ার উপায় নেই। অ্যাটলিস্ট 2 থেকে 3টার মতো প্রশ্ন থাকবে এবং মোটামুটি গ্রসলি পড়লে এটা কমন পাওয়া যায়। এরপরে আসি আমরা হচ্ছে বই সম্পর্কে বলি। আমি খুব শর্টই বলে যাচ্ছি। প্রথমে আপনার পেপার 1 পড়ার জন্য কি কি বই আপনাদের মাস্ট হ্যাভ থাকতেই হবে। আপনারা প্রথমে এমব্রায়োলজির কথা আগে বলবো। যে এমব্রায়োলজির জন্য আমাদের যে বইটা আমরা সবসময় বলি যে আপনার শীটের পাশাপাশি সাথে রাখবেন, সেটা হচ্ছে ল্যাংম্যানস এমব্রায়োলজি। কারণ আমরা শীটে সবকিছু সুন্দর করে গুছিয়ে দেওয়ার পরও পেডি ফ্যাকাল্টির জন্য দেখা যায় কিছু কিছু জিনিস আমাদের ল্যাংম্যান থেকে দেখতে হয়। যেমন ফিটাল সার্কুলেশনের যে স্টেম গুলো পরীক্ষার সময় আসে, এগুলো একদম ল্যাংম্যান থেকে ডাইরেক্ট স্টেম তুলে দেওয়া হয়। তারপর রেসপিরেটরি সিস্টেমের যে ডেভেলপমেন্ট, লাংস এর ম্যাচুরেশনের যে স্টেজ গুলো আছে, এগুলো সরাসরি ল্যাংম্যান থেকে আসে। এই জন্য এরকম কয়েকটা কয়েকটা টপিকস আপনাদেরকে ল্যাংম্যান থেকে পড়তে হবে। তো আমরা যখন ক্লাস নিব, আমরা হচ্ছে ক্লাসের মধ্যে আপনাদেরকে বলে দিব যে কি কি জায়গাগুলো আপনাদের ল্যাংম্যান থেকে পড়তে হবে। এবং আপনারা অবশ্যই হচ্ছে ল্যাংম্যানটার একটা পিডিএফ কালেক্ট করে নেবেন। ইম্পর্টেন্ট টপিকস গুলো আপনারা একটু ল্যাংম্যান থেকে দেখে নেবেন। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে হিস্টোলজি। হিস্টোলজি আমি আগে আসলে বলতাম যে সেলিম রেজা স্যারের বই পড়ার জন্য, কিন্তু লাস্ট কয়েক ইয়ার কোশ্চেন সলভ করাতে গিয়ে আমি যেটা দেখেছি যে এখানে আসলে জেনকুইরার থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট টপিকস গুলো জেনকুইরা থেকে যদি আপনার পড়া থাকে, আপনি খুব ভালো পরীক্ষা হলে অ্যান্সার করতে পারবেন। বিশেষ করে যখন কোশ্চেন গুলো একটু কঠিন হবে, সেই সময় দেখা যাবে এই জেনকুইরার কিছু কিছু লাইন থেকে সরাসরি কোশ্চেন তুলে দিচ্ছে। এই জন্য জাস্ট কয়েকটা চ্যাপ্টার, এমন না যে আপনাকে সম্পূর্ণ জেনকুইরা পড়তে হবে। জেনকুইরা থেকে লিম্ফ নোডের চ্যাপ্টারটা, সেল ডিভিশন, সেল সাইকেল, মানে চ্যাপ্টারটা, এরকম 2-3টা চ্যাপ্টার আপনাকে জেনকুইরার গো থ্রু করতে হবে। ঠিক আছে। আচ্ছা, নিউরোটমির জন্য আপনারা শীট পড়বেন খুব ভালো করে, যেহেতু এটা লং ব্যাচ, আপনারা ক্লাস পাবেন। নিউরোটমি আমাদের খুবই ভালো ক্লাস হয়।
ক্লাসগুলো 100% ফলো করবেন। এর পাশাপাশি আপনারা স্নেলের যে নিউরো অ্যানাটমি বইটা আছে, এটা দেখবেন প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে ক্লিনিক্যাল কোরিলেশনস দিয়ে কিছু জিনিসপত্র দেওয়া আছে। এটা যদি আপনার পড়া থাকে, আপনার পরীক্ষা হলে নিউরো অ্যানাটমির কোনো কোশ্চেন মিস হবে না এবং আপনার একটা খুব ভালো কনসেপশন তৈরি হবে। ঠিক আছে। আচ্ছা, বায়োস্ট্যাটিস্টিক্স এর জন্য আসলে মূল বইয়ের কোনো মানে খুব একটা দরকার নেই আমাদের জন্য। আপনারা চাইলে কিনতে পারেন, না কিনলেও সমস্যা নেই। জাস্ট ভালো করে স্যারের লেকচার ফলো করবেন, শিট ফলো করবেন, তাহলেই হবে। আর জেনারেল অ্যানাটমির জন্য আপনারা বিডি বা বিশ্রাম সিং একটা বই রাখতে পারেন। শীটই এখন মোর দেন এনাফ, কারণ আমরা শীটে আরো বেশি আপডেটেড করার পরে এখানে আসলে মোটামুটি কালারফুল পিকচার টিকচার দিয়ে সবকিছু শীটেই গুছিয়ে দেওয়া হয়েছে। বাট তারপরে যদি কেউ বই সাথে রাখতে চান, তাহলে বিডি বা বিশ্রাম সিং এর বই রাখতে পারেন, পিডিএফটা। আর হচ্ছে সাথে একটা নিটার রাখবেন অবশ্যই। এই ছিল আমাদের হচ্ছে পেপার ওয়ান এর জন্য বুক লিস্ট। এরপর পড়ার আসলে প্যাটার্নটা কি, পড়ার প্যাটার্ন পার্সন টু পার্সন ভ্যারি করবে। অনেকে হচ্ছে দেখা যায় একটু ইন ডিটেলস আগে বই পড়ে নিয়ে পরে শীট পড়েন, কিন্তু আমি পার্সোনালি প্রিফার করি যে আপনার আগে যখন একটা লেকচার ক্লাস হবে, একটা লং ব্যাচে যখন একটা আপনার বেসিকের ক্লাস হবে, আপনি প্রথমে যেটা করবেন যে খুব ভালো করে শীটটা গুছিয়ে ফেলবেন, আপনার শীটটাকে এনরিচ করে ফেলবেন। এরপরে আপনি শীটটা একবার পড়ে ফেলার পরে ডিটেলসে, এরপর আপনি প্রিভিয়াস এর কোশ্চেন সলভ করবেন। এরপরে আপনি হচ্ছে যদি মনে করেন যে আপনার আরো কিছু পড়া দরকার, তারপরে আপনি একটা মূল বই একটু দেখতে পারেন। ঠিক আছে, তো এক একজনের পড়ার প্যাটার্ন ডিফার করবে, বাট আমি আমার পার্সোনাল চয়েসটা বললাম আর কি। আচ্ছা, এরপরে টপিকস ওয়াইজ যদি বলি, তাহলে আপনারা সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেবেন হচ্ছে নিউরো অ্যানাটমি, হিস্টোলজি এবং এমব্রায়োলজির উপরে। এরপরে যে আদার্স টপিকস গুলো আছে অ্যানাটমি লাইক হেড, নেক, থোরাক্স, অ্যাবডোমেন, এগুলো আপনারা দেখবেন। আচ্ছা, এরপর আমি পেপার 3 তে চলে আসি। পেপার 3 তে আসলে বেসিক্যালি আমাদের ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্সটাই পড়তে হয়, সাথে মাইক্রোবায়োলজি এবং প্যাথোলজি এবং জেনেটিক্স থেকে কিছু প্রশ্ন থাকে। তো এই কোশ্চেন যেগুলো হতো, যে আমরা আগে বেশি বলতাম যে ফোকাস করতে বলতাম যে মাইক্রোবায়োলজি প্যাথোলজির উপরে, যেহেতু এগুলো কোশ্চেন গুলো একটু পেইড কোশ্চেন আসে, মোটামুটি ইম্পর্টেন্ট টপিকস থেকে বেশি প্রশ্ন আসে প্যাথোলজি এবং মাইক্রোবায়োলজি থেকে। কিন্তু এখন দেখা যায় যে পেপার 1, 2, 3 এই তিনটার মধ্যে ক্লিনিক্যাল কোরিলেশনস দিয়ে অনেক প্রশ্ন আসছে। তার মানে আপনি ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স কম পড়ে পরীক্ষায় পাশ করতে পারবেন না, স্পেশালি পার্ট ওয়ান। এটা হয়তো রেসিডেন্সির ক্ষেত্রে সম্ভব, কারণ রেসিডেন্সিতে বেসিকের উপর বেশি জোর দেওয়া হয় রেসিডেন্সি বা ডিপ্লোমা পরীক্ষায়। কিন্তু পার্ট ওয়ান এর ক্ষেত্রে আপনার কিন্তু বেশি ইম্পর্টেন্সটা দেওয়া হয় হচ্ছে ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স এর উপরে। এই জন্য ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স বইটা আপনাকে ভালো করে পড়তেই হবে, এবং আবিদ হোসেন মোল্লা স্যারের যে 5th এডিশন আছে, এটা হচ্ছে মাস্ট হ্যাভ আমাদের জন্য। ঠিক আছে, তো আমরা হচ্ছে একটু মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখে ফেলি, যে পেপার 3 তে কিভাবে মার্ক ডিস্ট্রিবিউশনটা থাকে। মোটামুটি এভাবেই আসলে মার্কটা আমরা লাস্ট কয়েকটা সেশনে দেখেছি, যে কোশ্চেনের যে ডিস্ট্রিবিউশন প্যাটার্নটা আছে, কোথা কোথা থেকে কয়টা প্রশ্ন আসছে, মোটামুটি এরকমই আসে, খুব বেশি ক্রস চেঞ্জ হয় না। এমন হয় না যে আপনার মাইক্রোবায়োলজি প্রশ্ন দিয়ে কোশ্চেন ভরে ফেলেছে, কোনো ক্লিনিক্যালের প্রশ্ন আসেনি, বা ক্লিনিক্যালের প্রশ্ন সব দিয়েছে, মাইক্রোবায়োলজি কোনো প্রশ্ন আসেনি, এমন হয় না। তো মোটামুটি মার্ক ডিস্ট্রিবিউশনটা এরকমই থাকে, যে জেনারেল প্যাথোলজি থেকে 8 থেকে 10টার মতো কোশ্চেন থাকছে, ইমিউনোলজি থেকে প্রশ্ন থাকে হচ্ছে 4 থেকে 6টা, তারপর জেনেটিক্স থেকে প্রশ্ন থাকে হচ্ছে 3 থেকে 5টার মতো, হিস্টোপ্যাথোলজি বা প্যাথোলজি রিলেটেড প্রশ্ন থাকে হচ্ছে 2 থেকে 3টা। এরপরে যদি বলি যে সিস্টেমিক প্যাথোলজি বলতে এখানে ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স এর কথা বলা হয়েছে, এখান থেকে প্রশ্ন থাকে মোটামুটি 15টার মতো। আর ব্যাকটেরিওলজি, ভাইরোলজি, প্যারাসাইটোলজি, মাইকোলজি, এগুলো মিলে আরো বাকি প্রশ্নগুলো থাকছে। তো এই হচ্ছে আমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা। এরপর আমরা চলে আসি যে পেপার 3 তে আপনারা কি কি বই ফলো করবেন। পেপার 3 জন্য আমরা মাইক্রোবায়োলজির জন্য আমি আহ, আসলে লং ব্যাচের খুব ইন ডিটেলস এ ক্লাস হয় মাইক্রোবায়োলজি, রায়ত ভাই নেন, তো ক্লাস খুবই ভালো হয়। তো মাইক্রোবায়োলজির জন্য আমার মনে হয় যে ভাই এত বেশি গুছিয়ে সবকিছু পড়িয়ে দেন, এরপরে আসলে মূল বই খোলার দরকার হয় না। তারপর আপনারা চাইলে লেঞ্জের বইটা সাথে রাখতে পারেন। প্যাথোলজির ক্ষেত্রে হচ্ছে আমাদের শীট মোর দেন এনাফ। তারপরেও যদি বই রাখতে চান, তাহলে রবিনসের প্যাথোলজি। আর যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স। ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স আসলে আবিদ হোসেন মোল্লা স্যারের যে 5th এডিশন বইটা, আপডেটেড ভার্সন বের করা হয়েছে, এই বইটা আসলে অনেক বেশি এখন এনরিচড। এটার মধ্যে মোটামুটি সবকিছুই কাভার করে যায়। আগে যেমন 4th এডিশনে অনেক কিছু ল্যাকিংস ছিল, কম ছিল, তখন আমাদের হয়তো এমআর মোল্লা পড়তে হতো বা অন্য বই পড়তে হতো। কিন্তু এখন যে 5th এডিশন, এখানে মোটামুটি সবকিছুই দেওয়া আছে, এবং রিভাইসড কপিটার মধ্যে আমি দেখলাম আরো নতুন নতুন কিছু জিনিস অ্যাড করা হয়েছে। তো স্যারের বই থেকেই 90% কাভার হয়ে যায়। এর বাইরে আসলে 2-4টা টপিক্স থাকে, যেমন এন্ডোক্রাইনোলজি চ্যাপ্টারটা হচ্ছে আবিদ হোসেন মোল্লা স্যারের বই, অত ডিটেলসে দেওয়া নেই। শর্ট স্ট্রেচার থেকে কিছু প্রশ্ন থাকে, তারপরে হচ্ছে ডায়াবেটিস থেকে কিছু প্রশ্ন থাকে, এগুলো হচ্ছে আবিদ স্যারের বইয়ে দেওয়া নেই। তো এই কয়েকটা কয়েকটা জিনিস আপনারা শুধু এমআর মোল্লা বা এমআর খান স্যারের বই পড়তে পারেন। তো এমআর মোল্লা স্যারের তো বই আর নতুন কোনো এডিশন আসে নাই 4th এডিশনের পরে। আর এমআর খান স্যারের একটা নতুন এডিশন এসেছে, 6th এডিশন। তো যেহেতু এখন স্যাররা নতুন নতুন বই ফলো করে, নতুন নতুন কোশ্চেন করে, তো আপনারা যদি হচ্ছে, যেহেতু আপনারা একদম নতুন করে প্রিপারেশন নিচ্ছেন,
তো আপনারা চাইলে 6th এডিশন এমআর খান স্যারের বইটা ফলো করতে পারেন। যদিও সব টপিকস দরকার হবে না, জাস্ট 3-4টা টপিক যেগুলো হচ্ছে এমআর খান মানে আবিদ মোল্লা স্যারের বই নেই, সেই টপিকস গুলো আপনারা এমআর খান থেকে দেখবেন। দুই একটা চ্যাপ্টার নাম আমি যদি বলি, যে এন্ডোক্রাইনোলজিটা পড়তে পারেন আপনারা এমআর খান স্যারের বই থেকে। তারপর হচ্ছে নিউরোলজি চ্যাপ্টারে কিছু কিছু জিনিস এমআর খান স্যারের বই বেশি আছে, তো এগুলো একটু একটু দেখতে পারেন। তারপর জেনেটিক্স চ্যাপ্টারটা, এটা আসলে আবিদ মোল্লা স্যারের বইয়ে শুধুমাত্র ডাউন সিনড্রোম আর টার্নার সিনড্রোম নিয়ে আলোচনা করেছে, আর কোনো কিছু নেই, ক্রোমোজোমাল অ্যাবনরমালিটিস। বাট পরীক্ষার সময় আমাদের ক্লাইনফেল্টার, তারপরে হচ্ছে অ্যাকন্ড্রোপ্লাসিয়া, তারপর অনেক সময় শর্ট স্টেচার রিলেটেড প্রশ্ন দিতে গিয়ে অনেক সময় এমপিএস রিলেটেড কিছু কিছু প্রশ্ন আসে। তো এগুলো আপনারা চাইলে একটু এমআর খান স্যারের বই থেকে দেখতে পারেন। আচ্ছা, এই মোটামুটি আমাদের ছিল আসলে ওভারঅল ডিসকাশন। আমি একটু ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স এর সিলেবাসটা একটু দেখাতে চাই। ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স এর সিলেবাসটা আপনারা খুব ভালো করে দেখবেন, কারণ দেখা যায় যে স্যাররা মোটামুটি সিলেবাস থেকেই সবকিছু দিয়ে থাকেন টপিকস গুলো। তো সিলেবাসের বাইরে আসলে অন্য কিছু পড়ে মানে ডিস্ট্রাক্ট হওয়ার কোনো অপশন নেই। তো যদি আপনারা সিস্টেম ওয়াইজ দেখেন, দেখবেন যে রেসপিরেটরি সিস্টেম থেকে একদম ডিজিজের নাম দেওয়া আছে, যেমন ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া, অ্যাজমা, এই তিনটা থেকে বেশি প্রশ্ন আসে। এর বাইরে টনসিলাইটিস, লাং অ্যাবসিস, ইফিউশন থেকে প্রশ্ন আসতে পারে। তারপর হেমাটোলজি অঙ্কোলজিতে আপনার এনিমিয়ার মধ্যে হচ্ছে নিউট্রিশনাল এনিমিয়া, হেমোরেজিক ডিসঅর্ডার, এগুলো ব্লিডিং ডিসঅর্ডারের মধ্যে আইটিপি, হিমোফিলিয়া, ভন উইলবার্ন ডিজিজ। তারপর হচ্ছে খুব বেশি ক্যান্সারের থেকে প্রশ্ন আসে লিউকেমিয়া, লিম্ফোমা থেকে, উইন্স টিউমার, রেটিনোব্লাস্টোমা থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে, নেফ্রোব্লাস্টোমা, নিউরোব্লাস্টোমা থেকে প্রশ্ন আসে। তারপর কার্ডিওভাস্কুলারের মধ্যে আমাদের যে হার্ট ডিজিজ গুলো আছে, কনজেনিটাল, ভিএসডি, এএসডি, তারপর টফ, তারপর টিজিএ, এগুলো থেকে প্রশ্ন আসে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এখানে টপিকস কিছু কম দেওয়া আছে, এর বাইরে আরো কিছু কিছু টপিকস থাকে, যেমন মেনিনজাইটিস, এনকেফালাইটিস, ফেব্রাইল সিজার, তারপর হচ্ছে জিবিএস, ট্রান্সভার্স মাইলাইটিস, মাইস্থেনিয়া গ্র্যাভিস, তারপর হচ্ছে ডিএমডি, হাইড্রোকেফালাস, এগুলো থেকে প্রশ্ন থাকে। ঠিক আছে। তারপর জিআইটি যদি বলি, তাহলে এইচপিডি মানে হার্শবার্ন ডিজিজ, কনজেনিটাল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস, তারপর অ্যাপেন্ডিসাইটিস, হেপাটাইটিস, এই রিলেটেড প্রশ্ন থাকবে। আর নিউট্রিশনাল ডিসঅর্ডারটা খুব ইম্পর্টেন্ট, নিউট্রিশনাল ডিসঅর্ডার থেকে 3-4টা করে প্রশ্ন থাকে প্রত্যেক সেশনে, তার মধ্যে বেশি আসে স্যাম থেকে প্রশ্ন, ম্যালনিউট্রিশন। এছাড়া দেখা যায় জেরোপ্থ্যালমিয়া মানে হচ্ছে ভিটামিন এ ডেফিসিয়েন্সি, তারপর রিকেটস স্কারভি থেকে আমাদের ক্লিনিক্যাল প্রশ্ন আসে। আবার হচ্ছে রেডিওলজি ইমেজিং এ এই মানে রিকেটস এর যে রেডিওলজিক্যাল ফাইন্ডিং বা স্কারভির যে রেডিওলজিক্যাল ফাইন্ডিং, এই রিলেটেড প্রশ্ন থাকে। ঠিক আছে। তো এরকম মোটামুটি সবগুলো টপিক সম্পর্কে আসলে সিলেবাসে খুব ডিটেলস দেওয়া আছে। তো আমি একেবারে আমার মানে স্লাইডে শেষ পর্যায়ে চলে এসেছি, জাস্ট দু একটা কথা বলে শেষ করি। প্রথম কথা হচ্ছে, আপনারা যারা লং ব্যাচের স্টুডেন্ট, মোটামুটি সবাই হয়তো ফ্রেশার্স বা একদম শুরু থেকে প্রিপারেশন নিচ্ছেন, তো তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা প্রথমে যে জিনিসটা করবেন, যে সিলেবাসটা খুব ভালো করে গো থ্রু করবেন। যেহেতু সিলেবাস এখন পর্যন্ত আর কোনো নতুন আপডেট আসেনি, লেটেস্ট যে সিলেবাসটা আছে সেটা খুব ভালো করে হচ্ছে দেখবেন যে কি কি টপিকস আপনাকে পড়তে হবে, কোন কোন টপিকস এর উপর আপনাকে হাইলাইট করতে হবে, এই জিনিসগুলো। এরপরে সেকেন্ড, যে আপনি হচ্ছে আপনার পড়ার জন্য একটা প্ল্যান তৈরি করবেন, যেহেতু 7 মাস অনেক বড় একটা সময়, মানে 6-7 মাস কিন্তু একটা অনেক লং সময়, এবং এতদিন ধরে আসলে পড়ার মোমেন্টাম ধরে রাখা যায় না। তো আপনি একটা সিলেবাস করে ফেলবেন, নিজের মতো করে একটা রুটিন করে ফেলবেন, যে আপনি কতদিনের মধ্যে কি কি শেষ করবেন, কিভাবে শেষ করবেন। এবং যেহেতু আপনারা একটা লং ব্যাচ, একটা ব্যাচের সাথে রান করবেন, চেষ্টা করবেন টাইম টু টাইম মানে ডেইলি ক্লাসগুলো করে ফেলা, রেগুলার ক্লাস করার। কারণ হচ্ছে ক্লাস দেখা যায় কি, একটা দুটো ক্লাস জমে গেলে এরপরে ওই 3 ঘন্টার ক্লাস করতে হবে, এটা একটা বড় মানে একটা স্ট্রেস, একটা মানে বোর, মানে মানে হয় না আসলে। ক্লাস জমে গেলে, 2-3টা ক্লাস জমে গেলে আপনার মনে হবে 6-7 ঘন্টা ক্লাস করতে হবে, মানে এটা আসলে খুব টাফ রেকর্ডেড ক্লাসগুলো পরে করা। এই জন্য যারা রেগুলার আছেন, চেষ্টা করবেন যে সম্ভব হলে ক্লাসগুলো একেবারে ডেইলি রেগুলার ক্লাস করে ফেলার, লাইভ ক্লাস করে ফেলার। কারণ লাইভ ক্লাসগুলো আরেকটা সুবিধা আছে যে আপনি সঙ্গে সঙ্গে মেন্টরের সাথে ইন্টারেক্টিভ সেশনে থাকবেন, আপনার কোনো কনফিউশন থাকলে আপনি তৎক্ষণাৎ মেন্টরের কাছ থেকে সেটা সলিউশন পেয়ে যাবেন। তারপর চেষ্টা করবেন হচ্ছে পরীক্ষাগুলো রেগুলার দেওয়ার, এটার আসলে কোনো বিকল্প নেই। আপনি যত ভালো প্রিপারেশনই নেন, আপনি যদি পরীক্ষা না দেন, আপনি যদি টাইম ম্যানেজমেন্ট না বুঝেন, বা আপনি যদি কোন জায়গাগুলো আপনাকে ফোকাস করতে হবে এটা না বুঝেন, তাহলে কিন্তু আপনার খুব ভালো প্রিপারেশন থাকলে আপনি দেখা যাবে শেষ অব্দি রেজাল্টটা ভালো করতে পারবেন না। এই জন্য অবশ্যই প্রত্যেকটা যতটুকু আপনার পড়া হয়েছে, হয়তো অনেকেরই ডিউ টাইমে পড়া শেষ হয় না, এই জন্য হয়তো অনেকে পরীক্ষা দিতে চান না, কিন্তু আপনার যতটুকুই পড়া হয়েছে তার মধ্যে আপনি পরীক্ষাটা দিয়ে ফেলবেন। এরপরে দরকার হলে আপনি আরেকবার পড়বেন, পরীক্ষাটা দিয়ে ফেলার পরে রেজাল্ট হওয়ার আগ পর্যন্ত আপনি আরেকবার পড়লেন, এরপর দেখলেন যে কি কি ভুল হলো, সেই জায়গাগুলো মার্ক করে তারপর আরেকবার রিভিশন করলেন। যত আপনি পড়বেন, যতবার করে আপনি ভুলগুলো মার্ক করবেন, তত কিন্তু আপনার পরীক্ষা হলে আপনার কোশ্চেনের অ্যান্সার করা সহজ হবে। কারণ আমরা কি করি, যে আচ্ছা ঠিক আছে আমি একবার মানে স্লাইডটা দেখে ফেললাম, পড়াটা পড়ে ফেললাম, এবার তো আমার সব পড়া হয়ে গেছে,
কিন্তু যখন আপনি কোশ্চেনটা সলভ করতে যাবেন তখন আপনি ব্রেন স্টর্মিং করার সময় আপনি দেখবেন যে আপনি অনেক কিছু ভুলে গেছেন, বা আপনি যে জায়গাটা পড়েছেন আপনি হয়তো ইম্পর্টেন্ট জায়গাটা মিস করে গেছেন, ফোকাসটা মিস করে গেছেন। এই জন্য আসলে রেগুলার ক্লাস করা এবং রেগুলার পরীক্ষা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তো আমি আর বেশি কথা বলবো না, আমাদের মেন্টর ডক্টর মাসিয়াত আছেন, আপনাদের সাথে আরো কিছু টিপস ট্রিক্স শেয়ার করবেন। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ সেশনে থাকার জন্য, থ্যাংক ইউ। আচ্ছা, কারো যদি কোনো কিছু কোয়ারি থাকে, আমি একটু ফার্স্ট বললাম যে কারো কোনো কিছু যদি জানার থাকে তাহলে আপনারা জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, কারো কোনো কিছু কি আর কি জানার আছে সেশন রিলেটেড? আচ্ছা, কারো যদি আর কোনো কিছু জানার না থাকে তাহলে আমি সেশনটা এখানে শেষ করি, কারণ মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে। আপনাদের যদি পরবর্তীতে কারো কোনো জিজ্ঞেস করার থাকে, যেহেতু আপনারা সবাই লং ব্যাচে অ্যাডমিটেড আছেন, আপনাদের সাথে আরো আমাদের অনেক ইন্টারেক্টিভ সেশন হবে, ক্লাস নেওয়া হবে, ক্লাসেও দেখা হবে। যদি কারো কোনো কিছু কোয়ারি থাকে এক্সাম রিলেটেড, আমাদের কোনো সাজেশন থাকে ব্যাচ রিলেটেড, আপনারা আমাকে বা হচ্ছে আমাদের যে আরো কোঅর্ডিনেটর বা মেন্টর আছে তাদেরকে জানাতে পারেন। তো সবাইকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।